দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনূস। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। গত ১৬ বছর ধরে শেখ হাসিনার শাসনতন্ত্রকে টিকিয়ে রাখতে যেসব প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা দলীয় ক্যাডারের মতো কাজ করেছিলেন, তাদের কপালে অবশেষে শনি নেমে এলো। ২০১৪, ২০১৮ আর ২০২৪ পরপর তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রধান হাতিয়ার ছিল যে পুলিশ প্রশাসন, সেই প্রশাসনে এখন চলছে নজিরবিহীন ঝাড়ু অভিযান। একের পর এক প্রভাবশালী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, এমনকি জেলার সর্বময় ক্ষমতার অধিকারী সাবেক ডিসিদের পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে, করা হচ্ছে সাময়িক বরখাস্ত কিংবা ওএসডি করে রেখে দেয়া হচ্ছে কোনো গুরুত্বহীন পদে। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাঠ প্রশাসন ও পুলিশ বাহিনীকে এত বড় স্কেলে ক্লিন আপ বা শুদ্ধি অভিযানের মুখোমুখি হতে আগে কখনো দেখা যায়নি। যে কর্মকর্তারা একসময় বিরোধী দলের নেতা কর্মীদের রক্তচক্ষু দেখাতেন, ডিবি কার্যালয়ে ডেকে এনে অন্যায়ভাবে আটকে রাখতেন আর টেবিলের তলে ভোটের বাক্স ভরা নকশা আঁকতেন, আজ তারাই একের পর এক চাকরি হারিয়ে দিশেহারা। ২০২৪ সালে রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে শুদ্ধি প্রক্রিয়ায় প্রাথমিক ভিত গড়ে দিয়েছিল, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার মাত্রা পৌঁছেছে চরমে। কিন্তু ঠিক কী ঘটছে প্রশাসনে? কিভাবে এককালের প্রতাপশালী রাজকীয় কর্মকর্তারা এখন একে একে চাকরি হারিয়ে আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন? আর কিভাবে এই প্রশাসনিক পুনর্গঠন বদলে দিচ্ছে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ? বাংলাদেশের রাজনীতিতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের কথা বললে সবার আগেই যে নামটি চোখের সামনে ভেসে ওঠে তা হলো সাবেক ডিবি প্রধান হারুন রশিদ, যাকে সারা দেশ চেনে ডিবি হারুন নামে। গত ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলে হারুন ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম প্রধান ভরসাস্থল। বিরোধী দলকে দমন করা, মিথ্যা মামলায় ফাঁসানো কিংবা মধ্যরাতে রাজপথ থেকে তুলে নিয়ে যাওয়ার কাজে হারুনের জুরি মেলা ভাঁড় ছিল। কিন্তু তার সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাটক ছিল ডিবি কার্যালয়কে ভাত ঘরে পরিণত করা। বিরোধী দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাউকে তুলে এনে টেবিলে বসিয়ে খাবার খাইয়ে ছবি তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া ছিল তার এক মানসিক নিপীড়নের ডিজিটাল কৌশল। তবে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ডিবি হারুনের সাম্রাজ্যকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেয়। আন্দোলনে গুলি চালিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যার পেছনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার অভিযোগে আজ তিনি পলাতক। নতুন সরকারের আমলে তার সমস্ত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, রাষ্ট্র প্রদত্ত পদক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক হত্যা মামলা। একসময়ের পরম প্রতাপশালী এই পুলিশ কর্মকর্তা এখনও স্রেফ একজন পলাতক আসামি। কিন্তু হারুন তো একটি হিমশৈলের দৃশ্যমান চূড়া মাত্র। এর গভীরে লুকিয়ে আছে শত শত কর্মকর্তার এক বিশাল সিন্ডিকেট, যারা দলীয় অনুগত হিসেবে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্থবির করে রেখেছিলেন। অনুসন্ধানে দেখা যায় ২০১৮ সালের বহুল আলোচিত রাতের ভোটের নির্বাচনে সবচেয়ে বড় কারিগরের ভূমিকায় পালন করেছিল তৎকালীন পুলিশ সুপার বা এসপিদের একটি বিশেষ গ্রুপ। বিশেষ করে বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তারা ছিলেন তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধান হাতিয়ার। সেই নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদের মধ্যে অন্তত ২৯ জনই ছিলেন এই ২০তম ব্যাচের। এর বাইরে একই ব্যাচের আরও অন্তত ৪ জন কর্মকর্তা পুলিশের নানা গুরুত্বপূর্ণ উচ্চ পদে বসে রাতের ভোটের পুরো নকশা বাস্তবায়ন করেছিলেন। দীর্ঘ ১৬ বছর তারা অসীম ক্ষমতা ও পদোন্নতির সুফল ভোগ করলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই রাতের ভোটের কারিগরদের উপরে নেমে এসেছে প্রশাসনিক হারা। সরকারি চাকরির ৪৫ ধারাকে প্রধান আইনি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। এই ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার চাইলে কোনো কারণ দর্শানো ছাড়াই জনস্বার্থে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। এই আইনের আওতায় সম্প্রতি বিসিএস ২০তম ব্যাচের অন্তত ৩৩ জন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। তারা সবাই ২০০১ সালের মে মাসে চাকুরিতে যোগ দিয়েছিলেন এবং সম্প্রতি তাদের চাকুরি ২৫ বছর পূর্ণ হয়েছে। ২০০১ সাল থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছর এরা মাঠ পর্যায়ে বিরোধী আন্দোলন দমন এবং অনৈতিক নির্বাচনের মুখ্য ভূমিকা পালন করেছেন। তালিকার দিকে তাকালে দেখা যায় এই ৩৩ জন কর্মকর্তার মধ্যে রয়েছেন
সাবেক ঢাকা জেলার এসপি শাহ মিজান শফিউর রহমান, যিনি পরবর্তীতে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018 সালে নির্বাচনের সময় নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করা এবং পরবর্তীতে ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার পদে আসা বহুল বিতর্কিত হারুনুর রশিদ নিজেও এই তালিকার অন্যতম শীর্ষ নাম। আছেন কুমিল্লা জেলার তৎকালীন এসপি ও পরবর্তীতে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, যাকে ছাত্র জনতার আন্দোলনের পর রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে এক প্রকার নির্বাসনে পাঠানো হয়েছিল। তালিকায় আরও আছেন চাঁদপুরের সাবেক এসপি এবং পরবর্তীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, নরসিংদীর সাবেক এসপি ও পরবর্তীতে রেলীয় পুলিশের ডিআইজি মিরাজউদ্দিন আহমেদ এবং গাজীপুরের সাবেক এসপি ডক্টর শামসুন নাহার। এই কর্মকর্তারা শুধু 2018 সালের নির্বাচনই নয়, বরং 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের সময়ও ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন। মিছিলে গুলি চালানো, সাধারণ শিক্ষার্থীদের ধরে এনে নির্যাতন করা এবং স্বৈরাচারের নির্দেশ অন্ধভাবে বাস্তবায়ন করার জন্য এরা এখন একে একে চাকরি হারাচ্ছেন। শুধু বাধ্যতামূলক অবসরই নয়, এদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের জন্য বিভাগীয় মামলা ও ফৌজদারি মামলাও রুজু করা হচ্ছে। তবে এই প্রশাসনিক শুদ্ধি অভিযান কেবল পুলিশ বাহিনীতে সীমাবদ্ধ নেই। সিভিল প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জেলা প্রশাসক বা ডিসিদের উপরও একই ধরনের প্রশাসনিক নির্দেশ নেমে এসেছে। 2018 সালের বিতর্কিত রাতের ভোটে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করে সরাসরি ভোট কারচুপিতে সহযোগিতা করেছিলেন, তাদেরকেও এবার রেহাই দেওয়া হচ্ছে না। তৎকালীন সময়ে বিভিন্ন জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করা অন্তত 33 জন কর্মকর্তা, যারা পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন, তাদেরকেও বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে আওয়ামী আমলের 2014 সালের একতরফা নির্বাচনে দায়িত্ব পালন করা 22 জন সাবেক ডিসিকেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এবার 2018 সালের রিটার্নিং কর্মকর্তাদেরও এই একই পরিণতি বরণ করতে হচ্ছে। এই যে নজিরবিহীন রদবদল এবং অবসরে পাঠানোর প্রক্রিয়া, এর উদ্দেশ্য কী? প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, গত 16 বছর ধরে বাংলাদেশে আমলাতন্ত্র ও পুলিশ প্রশাসনকে পুরোপুরি রাজনৈতিকীকরণ করা হয়েছিল। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার বদলে প্রশাসনের সিংহভাগ কর্মকর্তা পরিণত হয়েছিলেন শাসক দলের ক্যাডারে। এর ফলে সাধারণ মানুষের মনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা শূন্যের কোঠায় নেমে ঠেকেছিল। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হল আমলাতন্ত্র ও পুলিশ বাহিনী থেকে সেই পচন ধরে যাওয়া রাজনৈতিক সিন্ডিকেটকে উপড়ে ফেলা। 2024 সালের নির্বাচনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কাজ শুরু করেছিল, এখন বিএনপি সরকারের অধীনে তার গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, রাষ্ট্রীয় দায়িত্বে থেকে যারা জনগণের উপর গুলি চালিয়েছে বা গণতন্ত্র ধ্বংস করে কারচুপির নির্বাচন আয়োজন করেছে, তাদের আর প্রশাসনিক পদে থাকার কোনো অধিকার নেই। তবে শুধু চাকরিচ্যুত করাই সমাধান নয়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আনা হচ্ছে ব্যাপক রদবদল। ঢাকা রেঞ্জ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও রেঞ্জে নতুন পেশাদার এবং এতদিন ধরে বঞ্চিত থাকা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে একদিকে যেমন গতি ফিরছে, অন্যদিকে অন্য কর্মকর্তাদের মধ্যেও এই বার্তা যাচ্ছে যে ভবিষ্যতে কোনো সরকারের অন্ধ অনুদাস হয়ে কাজ করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রশাসনিক কর্মকর্তাদের উপর এই শাস্তিমূলক ব্যবস্থা কেবল চাকরির অবসান দিয়েই শেষ হওয়া উচিত নয়। যেসব কর্মকর্তা সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন কিংবা প্রকাশ্যেই কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, তাদের প্রত্যেককেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে হয়তো নতুন কোনো রাজনৈতিক শক্তি এসে আবার এই একই আমলাতন্ত্রকে ব্যবহার করার সুযোগ খুঁজবে। একসময় যারা ক্ষমতার মসনদে বসে নিজেদের ধরাকে সরাজ্ঞান করতেন, যাদের এক ইশারায় মিথ্যা মামলায় কারাবন্দী হতে হতো সাধারণ নাগরিক থেকে শুরু করে শীর্ষ রাজনীতিকদের, আজ তারা নিজেরাই ক্ষমতার রাজনীতি ও অপরাধের নির্মম শিকার। স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে তারা যে অপরাধ করেছিলেন, তার হিসাব এখন কড়াই গণ্ডায় মেটাতে হচ্ছে। ডিবি হারুন থেকে শুরু করে 20তম ব্যাচের এসপি এবং 2018 সালের ডিসিরা আজ তারা ইতিহাসের পাতায় এক একটি সতর্ক বার্তা হয়ে রইলেন।
রাজনৈতিক অঙ্গনের এমন সব হাটে হাড়ি ভাঙা বিশ্লেষণ, গোপন সংবাদ এবং এক্সক্লুসিভ প্রতিবেদন সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।